প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি সেন্টেন্স কানেক্টরস এবং সেন্টেন্স কানেক্টরস এর পারপাস গুলি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব কিছু লিঙ্কিং ওয়ার্ডস আছে যেগুলি অর্থ সেম কিন্তু ব্যবহারের মধ্যে পার্থক্য রয়েছে। তবে প্রিয় শিক্ষার্থী, এখানে একটা বলে রাখা দরকার, তোমাদের সিলেবাসে আছে কিন্তু সেন্টেন্স কানেক্টরস। তবে সেন্টেন্স কানেক্টরস হচ্ছে এক প্রকার লিঙ্কিং ওয়ার্ড। যখন আমরা এক্সারসাইজ করতে যাই, সেন্টেন্স কানেক্টর ছাড়াও লিঙ্কিং ওয়ার্ডের যে আরো দুই প্রকার আছে, কনজাংশনস এবং সাবঅর্ডিনেটরস, সেগুলিও কিন্তু আমরা এক্সারসাইজে ব্যবহার হতে দেখি। তবে সেজন্য আজকে কিছু লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যেগুলি অর্থ সেম কিন্তু ইউজেস ডিফারেন্ট। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরোনাম লিখেছি ডিফারেন্সেস বিটুইন লিঙ্কিং ওয়ার্ডস, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে যে পার্থক্যগুলি আছে। প্রথমটা হচ্ছে দেখো, সু এন্ড চাস ফর এমফাসিস, অর্থাৎ সু এবং চাস, এখানে দুইটি লিঙ্কিং ওয়ার্ড, এই দুইটা কিন্তু জোর প্রদানের জন্য ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে কে কোথায় ব্যবহৃত হয়। দুইটা দেখো, একটা স্ট্রাকচার দেখো, সু প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ আগে যদি গ্যাপ থাকে সেখানে আমরা সু বসাবো, আর মাস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অর নাউন, আর যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা শুধু নাউনের আগে যদি গ্যাপ থাকে সেখানে আমরা মাছ ব্যবহার করব। এবার একটা एग्जांपल দুটো দেখো প্রিয় শিক্ষার্থী, ইট ওয়াজ সো হট দ্যাট উই ডিসাইডেড নট টু গো টু দ্য বিচ। এটি এত গরম ছিল যে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিচে না যাওয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, সো হট, এখানে হটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে মনে করো পরীক্ষায় গ্যাপ দেওয়া আছে, সেখানে তুমি কি বসাবো, তোমরা কি বসাবো, সো বসাবো। আর ইট ওয়াজ জাস্ট এ হট ডে দ্যাট উই ডিসাইডেড নট টু গো টু দ্য বিচ, অর্থ সেম। তবে এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, জাস্ট এ হট ডে, যখন তুমি দেখতে পারবে যে হট অ্যাডজেক্টিভ, ডে হচ্ছে নাউন, তাহলে যদি গ্যাপ দেওয়া থাকে আগে আমরা কি লিখবো, জাস্ট লিখবো। অথবা এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন না থেকে শুধু নাউন থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা গ্যাপের মধ্যে কি বসাবো, চাস বসাবো। অথচ স্ট্রাকচার তুমি দেখো, দ্যাট এর পরে এখানে কি দ্যাট আছে, এখানেই দ্যাট আছে। তবে আমরা খেয়াল করব অ্যাডজেক্টিভ থাকলে সো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা শুধু নাউন থাকলে আমরা চাস বসাবো। তাহলে বেসিক্যালি নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পেরেছো ব্যবহার। এবার আরেকটা বাক্য দেখাচ্ছি সো এর ব্যবহার দিয়ে। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, সো উই ডিসাইডেড নট টু গো টু দ্য বিচ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিচে না যাওয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এই বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি সোটা ব্যবহৃত হয়েছে। তবে এই রকম সো ব্যবহৃত হয় সাধারণত রেজাল্ট, অর্থাৎ ফলাফল প্রকাশের জন্য। আগেরটা কারণ, দ্বিতীয়টা ফলাফল। দুইটা ক্লজের মাঝখানে যদি গ্যাপ দেওয়া থাকে এবং পরের ক্লজ দিয়ে যদি ফলাফল প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে আমরা মাঝখানে সোটা ব্যবহার করব। এবার আসলে প্রিয় শিক্ষার্থী, দুই নম্বর হচ্ছে বাট এন্ড হাউএভার। বাট এবং হাউএভার এই দুইটি লিঙ্কিং ওয়ার্ড টু কন্ট্রাস্ট, বিপরীত দুটি ক্লজকে, বিপরীত দুটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে কখন কে কাকে যুক্ত করে। প্রিয় শিক্ষার্থী দেখো, বাট এর আমরা एग्जांपल দিচ্ছি, আই লাইক গোয়িং টু দি বিচ, আমি বিচে যাওয়া পছন্দ করি, বাট আই নেভার গো টু দি বিচ, কিন্তু আমি কখনো বিচে যাইনি। বিচে যাওয়া পছন্দ করি কিন্তু আমি কখনো বিচে যাইনি। পছন্দ করলে তো যাওয়ার কথা, কিন্তু যাইনি, এখানে দুইটি বিপরীত ক্লজকে যুক্ত করার জন্য ব্যবহৃত হচ্ছে। একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আই লাইক গোয়িং টু দি বিচ, এখানে কমা, মনে করো এই জায়গায় গ্যাপ দেওয়া আছে, আই নেভার গো টু দি বিচ, এখানে ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে দুইটা ক্লজ, প্রথম ক্লজের শেষে কমা, একদম শেষে গিয়ে ফুল স্টপ। একটা দুইটা ক্লজকে যুক্ত করার জন্য মাঝখানে যদি গ্যাপ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা বাট ব্যবহার করব, অর্থাৎ টু ক্লজেস
দুইটা বিপরীত ক্লজকে যুক্ত করার জন্য বাট ব্যবহৃত হয়। হাউ এর ব্যবহার দেখো, I have always enjoyed going to the beach. আমি সব সময় বিচে যাওয়ার এনজয় করি, পছন্দ করি। ফুল স্টপ। However, কিন্তু I never go there at midday. আমি কিন্তু কখনো দিন দুপুরে যাই না। প্রথমে বলেছে সব সময় যাই, পরে বলছে দিন দুপুরে যাই না, তাহলে বোঝাচ্ছে বিপরীত। দুইটি সেন্টেন্স কেন বলছি দেখো, I have always enjoyed going to the beach, এখানে ফুল স্টপ আছে, তার মানে একটা বাক্য শেষ হয়েছে। আমরা জানি ফুল স্টপ বাক্য যখন শেষ হয় তখন পরে ফুল স্টপ বসে, সরি। এরপরে গ্যাপ দেওয়া আছে, তারপর আরেকটা বাক্য শুরু হয়েছে I never go there at midday, এখানে আরেকটা বাক্য। অর্থাৎ দুইটা বাক্যকে যুক্ত করার জন্য এখানে কি ব্যবহৃত হয়েছে, however ব্যবহৃত। যেমন সাধারণত however দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। তাহলে প্রেসিডেন্ট এখানে টু সেন্টেন্সেস। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো, বাট ব্যবহৃত হয় দুইটি ক্লজকে যুক্ত করার জন্য, আর however ব্যবহৃত হয় দুইটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য। সেই ক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে howeverটি ব্যবহৃত হয়। তবে প্রেসিডেন্ট এখানে একটা কথা বলে রাখি, এরকম সেন্টেন্সের শুরুতে বাটও ব্যবহৃত হতে পারে, তবে ক্লজের মাঝখানে however কোন অবস্থায় ব্যবহৃত হতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, এবার 3 নম্বর পার্থক্যটা দেখো, সেটা হচ্ছে or and otherwise for negative condition। দুটি লিংকিং ওয়ার্ড আছে, সেটা একটা হচ্ছে or আর একটা হচ্ছে otherwise। এই দুইটি নেতিবাচক শর্তের জন্য ব্যবহৃত হয়, তবে ব্যবহারের মধ্যে পার্থক্য আছে, একটু খেয়াল করো। एग्जांपल দিয়ে দেখাচ্ছি, স্টাডি হার্ড or you will fail। কঠোর পড়ালেখা করো নইলে তুমি ফেল করবে। স্টাডি হার্ড ফুল স্টপ, আদারওয়াইজ কমা ইউ উইল ফেল, তুমি ফেল করবে। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু স্টাডি হার্ড এটা একটা ক্লজ, ইউ উইল ফেল এটা একটা ক্লজ, মাঝখানে আর কোনো চিহ্ন নেই, একদম লাস্টে গিয়ে কি আছে, ফুল স্টপ দেওয়া আছে। যখন দুইটা ক্লজের শেষে গিয়ে ফুল স্টপ দেওয়া থাকবে, মাঝখানে গ্যাপ দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে দুইটা ক্লজকে যুক্ত করার জন্য নেতিবাচক শর্তে দুইটা অর ব্যবহৃত হয়। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজকে যুক্ত করার জন্য কি ব্যবহৃত হয়, অর ব্যবহৃত হয়। এখানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি টু ক্লজেস। এবার আসলে স্টাডি হার্ড, এখানে কিন্তু ফুল স্টপ হয়ে গেছে, কঠোর পরিশ্রম করো, যেহেতু ফুল স্টপ বসেছে আমরা এটাকে একটা সেন্টেন্স ধরতে পারি। আদারওয়াইজ কমা ইউ উইল ফেল, তুমি ফেল করবে, ব্যর্থ হবে, এখানে আরেকটা ফুল স্টপ। তার মানে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি এখানে সেন্টেন্স দুইটা। কয়টা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স। যদি দ্বিতীয় সেন্টেন্সের আগে গ্যাপ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে নেগেটিভ কন্ডিশনের জন্য আমরা আদারওয়াইজ বসাবো। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি অর ব্যবহৃত হয় দুইটি ক্লজকে যুক্ত করার জন্য, আর আদারওয়াইজ ব্যবহৃত হয় দুইটি সিম্পল সেন্টেন্সকে যুক্ত করার জন্য, টু সেন্টেন্সেস। তাহলে ক্লিয়ার হয়েছে ধারণা? ওকে। এবার আসলে 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে as and like used in comparison। অর্থাৎ as এবং like এই দুটি লিংকিং ওয়ার্ড ব্যবহৃত হয় তুলনা প্রকাশের জন্য। দুইটার অর্থ হচ্ছে মত, তবে গঠনটা একটু খেয়াল করো। আমরা গঠনটা দিয়েছি as প্লাস ক্লজ, অর্থাৎ ক্লজের আগে as বসে, লাইক প্লাস নাউন, নাউনের আগে লাইক বসে। অর্থাৎ ক্লজের আগে যদি গ্যাপ থাকে আমরা as বসাবো, আর নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে আমরা কি বসাবো, লাইক বসাবো। एग्जांपल দেখো, হি ওয়ার্কড ফর দ্য কোম্পানি, সে কোম্পানির জন্য কাজ করেছিল, as his father had done before him, যেমনটি তার বাবা তার পূর্বে করেছিল। অর্থাৎ এখানে দুইটাই তুলনা, সে যে কোম্পানির জন্য করেছে তার বাবাও সেই কোম্পানির জন্য কাজ করেছে, অর্থাৎ দুইজনের কাজের মধ্যে একই কোম্পানির জন্য তুলনা বোঝাতে এখানে যখন আমরা বুঝতে পারবো দুইটা ক্লজের তুলনা বোঝাচ্ছে আর গ্যাপ দেওয়া আছে দুইটা ক্লজের মাঝখানে, সেই ক্ষেত্রে আমরা as বসাবো। পরের বাক্য দেখো, she acts like a child sometime, মাঝে মধ্যে একজন শিশুর মতো সে অভিনয় করে।
শিশুর মতো, এখানে শিশুর সাথে তুলনা বোঝানো হচ্ছে। যদি একটা নাউন আগে চাইল্ডটা হচ্ছে নাউন আগে যদি গ্যাপ দেওয়া হয় তুলনা প্রকাশের জন্য, তাহলে আমরা কি বসাবো? লাইক বসাবো। তাহলে প্রেসিকে দুইটি ক্লজের মাঝখানে তুলনার জন্য আমরা এস বসাবো, আর দুটি নাউন বা প্রনাউনের সাথে যদি তুলনা বোঝায় সেই ক্ষেত্রে আমরা নাউনের আগে যদি গ্যাপ দেখি তাহলে আমরা কি বসাবো? আমরা লাইক লিঙ্কিং ওয়ার্ডটি বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসলে 5 নম্বর পার্থক্য নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে for and since to tell how long something happens। for এবং since এই দুটি ব্যবহৃত সাধারণত কোন জিনিস কতক্ষণ ধরে সংঘটিত হয়েছে, অর্থাৎ ধরে, হতে, থেকে বাংলায় এ ধরনের অর্থ প্রকাশে এগুলি ব্যবহৃত হয়। তবে ব্যবহারের মধ্যে সামান্য পার্থক্য, সেটা হচ্ছে দেখো for প্লাস পিরিয়ড অফ টাইম, since প্লাস পয়েন্ট ইন টাইম। অর্থাৎ পিরিয়ড অফ টাইম মানে অনির্দিষ্ট সময়, পয়েন্ট ইন টাইম মানে নির্দিষ্ট সময়। যদি অনির্দিষ্ট সময়ের আগে গ্যাপ থাকে সেখানে আমরা ফর বসাবো, আর যদি নির্দিষ্ট সময়ের আগে গ্যাপ থাকে সেখানে আমরা কি বসাবো? সিন্স বসাবো। প্রিয় শিক্ষার্থী, এখন প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট সময় কি অনির্দিষ্ট সময় কি? যেমন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এগুলো হচ্ছে অনির্দিষ্ট। কেন? 24 ঘন্টার মধ্যে কোন 2 ঘন্টা সেটা বলা যায় না। যদি বলা হয় 9 AM, 9 PM, 7 AM, 7 PM তাহলে নির্দিষ্ট হয়ে যাবে। আর যদি 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিনের মধ্যে কোন দিনগুলোর কথা বলা হয় বোঝা যায় না। যদি বলা হয় স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে উল্লেখ হয়ে যায় তাহলে নির্দিষ্ট। তদ্রুপ 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস অনির্দিষ্ট। যদি নামগুলো বলা হয় মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে এগুলো নির্দিষ্ট হয়ে যায়। তাহলে एग्जांपलটা একটু দেখো। They stayed in Barcelona for 2 weeks। এখানে 2 উইক প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি গ্যাপ দেওয়া হয় তাহলে আমরা দেখব 2 উইক, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নিশ্চয় অনির্দিষ্ট, 2 সপ্তাহ অনির্দিষ্ট। সেজন্য আমরা এখানে কি বসাবো? কোন 2 সপ্তাহের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট কোনো কি নেই, উল্লেখ নেই। তাহলে সেখানে আমরা কি বসাবো? এখানে ফর বসাবো। আর যদি বলা হয় they've been in Barcelona since last Friday, গত শুক্রবার, এটা হচ্ছে নির্দিষ্ট। যদি আমরা গ্যাপের পর নির্দিষ্ট সময় দেখি তাহলে আমরা এখানে কি বসাবো? সিন্স বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো অনির্দিষ্ট সময়ের আগে গ্যাপ দিলে আমরা ফর বসাবো, নির্দিষ্ট সময়ের আগে গ্যাপ দিলে আমরা সিন্স বসাবো। এবার আসো 6 নম্বরে during and while to tell something happened। যে অতীতকালে কোন কাজ কখন ঘটেছিল সেটি বর্ণনা করতে while এবং during এবং while এই দুটি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহৃত হয়। তবে কখন ব্যবহৃত হয়? একটা জিনিস হলো during প্লাস নাউন ফ্রেজ। যদি নাউন ফ্রেজের আগে যদি গ্যাপ থাকে সেখানে আমরা during বসাবো, আর যদি while প্লাস ক্লজ, যদি ক্লজের আগে গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো? while বসাবো। আর ক্লজ বলতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাধারণত এভাবেই থাকে। ক্লজ বলতে আমরা এভাবেই বুঝি। एग्जांपल দেখো, when did you go to Barcelona? তুমি বার্সেলোনায় কখন গিয়েছো? এটার উত্তর দিবে I went there, আমি সেখানে গিয়েছি, অর্থাৎ বার্সেলোনায় গিয়েছি during my holiday in Europe, যখন ইউরোপে আমি ছুটি কাটাতাম। my holiday প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে একটা ফ্রেজ। যদি এরকম ফ্রেজের আগে, সময়সূচক ফ্রেজের আগে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে আমরা during বসাবো। আর যদি উত্তরটা দেওয়া হয় I went there while I was on holiday in Europe, আমি সেখানে গিয়েছি যখন আমি ইউরোপে ছুটিতে ছিলাম। I was on holiday, এখানে I সাবজেক্ট was verb, এখানে সাবজেক্ট ভার্ব ধরে নাও কোনটা হচ্ছে এখানে অবজেক্টের জায়গায় বসছে। তাহলে আমরা এখানে একটা ক্লজ ধরে নিতে পারি। যদি ক্লজের আগে গ্যাপ দেয় সেই ক্ষেত্রে আমরা while বসাবো, আর নাউন ফ্রেজের আগে গ্যাপ দিলে সেই ক্ষেত্রে আমরা during বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, while এবং during এর পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবার 7 নম্বর পার্থক্য দেখো, সেটা হচ্ছে enough and to। এই দুইটি লিঙ্কিং ওয়ার্ড আধিক্যতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তবে একটা জিনিস খেয়াল করো, গঠনটা একটু দেখাও, পজিশনটা অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস ইনাফ। যদি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো যে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে গ্যাপ দেওয়া আছে সেখানে আমরা ইনাফ ব্যবহার করব।
বি নাম্বার হচ্ছে টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে গ্যাপ দেওয়া থাকে সেখানে আমরা টু এই লিঙ্কিং ওয়ার্ডটি লিখব। এবার এটাতে সাধারণত মোর দ্যান নেসেসারি যা প্রয়োজন তার চেয়ে বেশি বোঝায় এই টু দিয়ে। এক্সাম্পল দেখো, আই এম অ্যাক্টিভ ইনাফ টু ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে অ্যাক্টিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ দেওয়া আছে সেখানে আমরা ইনাফটা বসালাম। আমি কাজটি শেষ করার মতো যথেষ্ট সক্রিয় আছি। দ্বিতীয় এক্সাম্পল দেখো, আই এম টু উইক টু ফিনিশ দি ওয়ার্ক। আমি এত দুর্বল যে, অর্থাৎ দুর্বলটা বেশি, এত দুর্বল যে টু ফিনিশ দ্য ওয়ার্ক কাজটি শেষ করতে পারি না। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যদি গ্যাপ থাকে সেখানে আমরা টু বসাবো, অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে সেখানে আমরা ইনাফ বসাবো। এবং এই টু স্ট্রাকচারে সাধারণত নেগেটিভ মিনিং প্রদান করে, মানে এত দুর্বল যে কাজটি শেষ করতে পারি না। তাহলে গেল পার্থক্যটা গেল। তবে সেই প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে ইনাফকে নিয়ে। আর ইনাফে একটা এক্সাম্পল দেওয়া দেখো, হি ডিড নট গেট দ্য জব, সে চাকরিটি পায়নি, বিকজ হি ডিড নট হ্যাভ ইনাফ মানি, কারণ তার প্রচুর পরিমাণে টাকা ছিল না। এখানে মানিটা হচ্ছে নাউন, যদি নাউনের পূর্বে গ্যাপ থাকে তাহলে সাধারণত নাউনের আগে ইনাফ বসে। সাধারণত নাউনের ক্ষেত্রে ইনাফ আগে বসে, আর আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইনাফ পরে বসে। অর্থাৎ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইনাফ পরে বসে, নাউনের ক্ষেত্রে ইনাফ আগে বসে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে যে বিভিন্ন লিঙ্কিং এর মধ্যে যে পার্থক্য সেগুলি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকে ক্লাস